নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 40 দিনে 60 লোকাল ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, কি জানাল রেল? অভয়ার বিচার চেয়ে ধর্মতলায় ধর্না চিকিৎসকদের, অনুমতি দিল হাইকোর্ট। মিস কলে সদস্য সংগ্রহে উঠল না পাস মার্কস, ডাহা ফেল বঙ্গ বিজেপি। গ্রেপ্তারির 24 ঘণ্টার মধ্যে বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্য মৃত্যু, মারধরের জের। মুর্শিদাবাদ, 2 দিনাজপুর ওপার বাংলার বলে দাবি করা হবে, বাংলাদেশ পরিস্থিতিতে আশঙ্কা অধীরের। সরকারি সফরে বঙ্গে অমিত শাহ, বার্তা দেবেন বাংলাদেশ সীমান্ত নিয়ে। ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। পুরনো বছরের শেষ ও নতুন বছরের শুরুর সময় টানা ছুটিতে বেড়াতে যাওয়ার ভিড় থাকে। আর চলতি বছর ঠিক এমন ব্যস্ত সময়ে একগাদা লোকাল ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। বহু দূরপাল্লার ট্রেনের রুটও নিয়ন্ত্রণ করা হয়েছে। দুঃসংবাদ শুনিয়ে রেলের ঘোষণা, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট 40 দিনে হাওড়া ডিভিশনে বাতিল 60টি ট্রেন। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, 21শে ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার অদূরে নতুন বেনারস রোড ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। শুরুর দিন থেকে 22শে জানুয়ারি পর্যন্ত 60টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর দ্বিতীয় দফায় 23শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বহু ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হবে। বাতিল লোকালগুলি সম্পর্কে রেল জানিয়েছে, আপ ও ডাউনে 30টি ব্যান্ডেল লোকাল বাতিল, আপ ও ডাউনে 22টি শেওড়াফুলি লোকাল বাতিল, 4টি করে মোট 8টি বেলুর মঠ ও শ্রীরামপুর লোকাল বাতিল। অন্যদিকে 23শে ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত 03051 মেন বর্ধমান লোকাল কোডলাইন হয়ে চলবে। ডাউনে কুম্ভ, উপাসনা, জনসাধারণ, দ্বারভাঙা, মোকামা, আজিমগঞ্জ, গয়া, রক্সৌল এক্সপ্রেস ওই সময়ে বিভিন্ন স্টেশনে বেশ কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। দূরপাল্লার ট্রেনগুলি 10 থেকে 25 মিনিট পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হতে পারে। তাতে গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা দেরি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। ফলে বর্ষর ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। অভয়া কাণ্ডে অভিযুক্ত হিসেবে 2জন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের পর থেকে নয়া মাত্রা নিয়েছে প্রতিবাদ। সঠিক বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস নতুন করে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে। ধর্মতলা চত্বরে সেই ধরনায় পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্টে সরল সেই বাধা। বৃহস্পতিবার উচ্চ আদালত চিকিৎসকদের সেই ধরনার অনুমতি দিল বিশেষ শর্ত সাপেক্ষে। 18 থেকে 26শে ডিসেম্বর চৌরঙ্গী রোডে চলবে এই কর্মসূচি। তবে শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে শুক্রবার। 18 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধরনার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিঠি দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে অনুমতি মেলেনি। সেই কারণে 17 তারিখ ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। বুধবার শুনানির কথা থাকলেও তা বৃহস্পতিবার সেই ধরনার অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। জানানো হয়েছে, চৌরঙ্গী রোডের উপর অবস্থান বিক্ষোভ করতে পারবে। সর্বাধিক 200 জনকে নিয়ে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। তবে বেশ কিছু শর্ত মানতে হবে। শুক্রবার সেসব চূড়ান্ত হবে বলে উচ্চ আদালত সূত্রে জানা গিয়েছে। অভয়া কাণ্ডে সন্দীপ, অভিজিতের জামিনের বিরোধিতা, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া সহ একগুচ্ছ দাবিতে ধর্মতলায় ধরনায় বসার সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 18 থেকে 26শে ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চেয়েছিলেন সংগঠনের সদস্যরা। কিন্তু ডোরিনা ক্রসিংয়ের বদলে একটু দূরে চৌরঙ্গী রোডের উপর এই অবস্থানের অনুমতি দিল হাইকোর্ট। 200 জনকে নিয়ে 26 তারিখ পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলবে। তার প্রস্তুতিও শুরু হয়েছে। সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে পাসমার্কসও তুলতে পারল না বঙ্গ বিজেপি। সদস্য সংগ্রহের যে টাস্ক কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিল, তার সিকিভাগও পূরণ করা সম্ভব হয়নি। দলের এই ছন্নছাড়া অবস্থা নিয়ে কড়া সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য ছিল 1 কোটি। এখনও পর্যন্ত মিস কল দিয়ে সদস্য করা গিয়েছে মাত্র 26,93,000 জনকে, যা মূল টার্গেটের থেকে শত যোজন দূরে। হাতে আর মাত্র 11 দিন সময়, 31শে ডিসেম্বর শেষ দিন সদস্য সংগ্রহের। তার মধ্যে যদি বঙ্গ বিজেপি নেতৃত্ব পাশ করতে পারে তাহলে ভালো, না হলে ফল ভুগতে হবে। এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডের। বৈঠকে মঙ্গল পাণ্ডে বলেন,
133 পেলে পাশ করা সম্ভব। কিন্তু শতাংশের হিসাব বলছে বঙ্গ বিজেপি এখনও পর্যন্ত অর্জন করতে পেরেছে 26.93% নম্বর। তখন এক নেতা বলেন, আমাদের এখানে পাশ মার্কস 134। তখন মঙ্গল পাণ্ডে বলেন, তাহলে তো আপনারা ডাহা ফেল করেছেন। পাশ মার্কসের সঠিক নম্বর বলতে গিয়ে উল্টে কেন্দ্রীয় নেতারই তোপের মুখে পড়তে হয় নেতাদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের বিরোধী গোষ্ঠীর কয়েকজন এই গোটা বিষয়টি দেখে মজা পেয়ে মুখ চেপে হেসে ফেলেন। বৃহস্পতিবার সল্টলেকে বঙ্গ বিজেপির সক্রিয় সদস্য নিয়ে কর্মশালা ছিল। সেখানে বিধায়ক, সাংসদদের পাশাপাশি মোর্চার সভাপতি ও রাজ্য পদাধিকারীদের ডাকা হয়। শুধু সাধারণ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ক্ষেত্রেই দল ব্যর্থ হয়েছে তাই নয়, দলের অ্যাক্টিভ মেম্বার এর লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না চলতি ডিসেম্বর মাসের মধ্যে। সেক্ষেত্রেও সম্ভবত পাশ মার্কস তুলতে পারবে না বঙ্গ বিজেপি। বুথ ও মণ্ডল স্তরে সংগঠনের বেহাল অবস্থা, কর্মী সংকটের কথা মাথায় রেখে অ্যাক্টিভ মেম্বার হওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা লাগে তার মাপকাঠি কমানো হয়েছিল। অ্যাক্টিভ মেম্বার হতে গেলে সেই নেতা বা কর্মীকে 50 জন সাধারণ সদস্য করতে হবে। এই লক্ষ্যমাত্রা আগে ছিল 100 জন করে, কিন্তু তা কমিয়ে 50 করা হয়েছে। সেক্ষেত্রে 1 লক্ষ অ্যাক্টিভ মেম্বারে লক্ষ্যমাত্রা দেওয়া হলেও তা 18,000-এর কিছু বেশি হয়েছে। ফলে বিজেপির সক্রিয় কর্মীর সংখ্যাও কমে গেল। এই সক্রিয় মেম্বারদেরই দলের বিভিন্ন পদে রাখার কথা বলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছিল, যারা অ্যাক্টিভ মেম্বার শুধু তারাই পদ পাবেন। গ্রেপ্তারির 24 ঘণ্টার মধ্যেই বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্য মৃত্যু। দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। মৃতের পরিবারের দাবি, থানায় অত্যাচারের পাশাপাশি ওষুধ খেতে দেওয়া হয়নি ধৃতকে। যার জেরে এই ঘটনা। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকেরা। জানা গিয়েছে, মৃতের নাম রথীশ দেবনাথ। তার বয়স 55 বছর। ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে বুধবার রানাঘাট থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। রাতে লকআপেই রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের তরফে ধৃতের বাড়িতে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মৃত্যু হয় তার। পুলিশের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু। কিন্তু পরিবার একাধিক প্রশ্ন তুলেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। তাদের প্রশ্ন, যদি অসুস্থতার জেরেই মৃত্যুর ঘটনা ঘটে থাকে, তাহলে আঘাতের চিহ্ন এল কিভাবে? মৃতের দাদার অভিযোগ, লকআপে রথীশবাবুর উপর অত্যাচার করা হয়েছে। এখানেই শেষ নয়, উনি নিয়মিত ওষুধ খেতেন, তাও দেওয়া হয়নি। যার জেরেই এই পরিণতি। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দাবি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। ওপার বাংলায় হিন্দু ও উদারবাদী মুসলিমদের উপর হামলায় সিঁদুরে মেঘ দেখছেন তিনি। আশঙ্কা প্রকাশ করে অধীর বলেন, এখনই পদক্ষেপ না করলে বঙ্গের সীমান্ত জেলা মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরের অধিকাংশ এলাকা ওপার বাংলার অংশ বলে দাবি করবে বাংলাদেশ। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি আজ বাংলায় এসে পড়েছে। পরবর্তীতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে কেন্দ্র ও বাংলার সরকারের কাছে তার আবেদন, এই বিষয় নিয়ে আর ঠুনকো রাজনীতি করবেন না। দেশ শেষ হবে যাবে, বাংলা শেষ হয়ে যাবে। এটা অনেকটা ক্যান্সারের মতো। পদক্ষেপ না করলে শরীরে ছড়িয়ে পড়বে। পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার সময় দুদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে মুর্শিদাবাদের থাকা নিয়ে এদিন অধীর বলেন, মুর্শিদাবাদ দুদিন পাকিস্তানের অংশ ছিল। সেই সময় মৌলবাদীরা এই অঞ্চলকে পাকিস্তানের বলে দাবি করেছিল। আজও এখানে মুসলিমরাই সংখ্যাগুরু। এখনই পদক্ষেপ না করলে সেই পরিস্থিতি ফিরতে পারে। পাশাপাশি মৌলবাদীদের পক্ষ নিয়ে বলতে গিয়ে বর্ষিয়ান রাজনীতিক জানান, মৌলবাদীরা নিজেদের জায়গা বাড়াতে চাইছে। এই জন্য কমজোরি হিন্দুদের জমি জায়গা ছিনিয়ে নেওয়া হচ্ছে। ওখানে মৌলবাদীদের বসানো হবে। এই আশঙ্কাগুলির পাশাপাশি বাংলায় যাতে হিন্দু মুসলিম একত্রে সুষ্ঠুভাবে থাকতে পারে সেই সংক্রান্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। অধীর বলেন, এখানে যাতে হিন্দু, মুসলমান সবাই একত্রে বসবাস করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। না হলে আজ বাংলাদেশের যা অবস্থা আগামী দিনে বাংলার সেই দশা হতে পারে। ঝটিকা সফরে বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে যান বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
শুক্রবার একাধিক সরকারি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে কোনো দলীয় কর্মসূচি নেই শাহের। আজ সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এসএসবির একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। বৃহস্পতিবার রাতেও তিনি এসএসবি সদর দপ্তরেই ছিলেন। শুক্রবার সকালে সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে প্যারেড সহ একাধিক অনুষ্ঠানে যাবেন। দুপুর ১টা পর্যন্ত একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর অমিত শাহ এসএসবির সদর দপ্তরে মধ্যাহ্নভোজন করবেন। তারপর তিনি সীমা সুরক্ষা বলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিকালেই দিল্লিতে উড়ে যাবেন। এমন একটা সময় শাহবঙ্গ সফরে যখন পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরমে। তাছাড়া বাংলাদেশে ভারত বিদ্বেষও চরম আকার ধারণ করেছে। স্বাভাবিকভাবেই সীমারক্ষা নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে ভারত সরকারকে। সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে শাহ কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। তবে শাহের এদিন কোনো দলীয় সর্বসূচি নেই। তাছাড়া এসএসবি মূলত নেপাল ও ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকে। ফলে এসএসবির অনুষ্ঠানে শাহ বাংলাদেশ ইস্যুতে আদৌ কোনো বার্তা দেন কিনা সেটাই দেখার। সচরাচর সরকারি অনুষ্ঠানে রাজ্যে এলে দলীয় কর্মসূচিও রাখেন শাহ। তবে এবার তেমন কোনো কর্মসূচি নেই। এই মুহূর্তে শাহ রীতিমতো বিতর্কে। আম্বেদকর নিয়ে তার মন্তব্যে ঝড় বইয়ে যাচ্ছে জাতীয় রাজনীতিতে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে এসে সেই ইস্যুতে কোনো মন্তব্য করবেন না বলেই মনে করা হচ্ছে। ডিসেম্বরের শহরেও সে অর্থে দেখা নেই শীতের। স্বাভাবিকভাবেই মুখভার শীতপ্রেমীদের। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৮ থেকে ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। কুয়াশায় মুড়বে পথঘাট। জানা গিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। ২৭শে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেটস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়, যার প্রভাবে বদলাবে বাংলার আবহাওয়াও। শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা কালিম্পংয়ে। আগামীকাল ও পরশু কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উল্লেখ্য, চরম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রাজস্থান এবং হিমাচল প্রদেশে। শৈত্যপ্রবাহ চলবে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানে। খবর শেষ হল।